Hello students, welcome to ATBS tutorial and welcome to Youth Teaching SC। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু ডাউট কোশ্চেন সলভ করে দেব। তো আজকে যেটা ডাউট আছে সেটা হৈমন্তী আমাকে বলেছিল গ্রুপে। তো ওই ডাউটটা হচ্ছে কি, তোমাদের যে স্থিতিশক্তি আর গতিশক্তি একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের জন্য কত হবে, ঠিক আছে, মানে ভ্যালুটা তোমাদেরকে আমি বের করে দেখাবো, কোথা থেকে আসছে সেটাও দেখাবো, ঠিক আছে। স্থিতিশক্তি গতিশক্তির রাশিমালাটা তোমরা কি পড়েছিলে যে হাফ এম ভি স্কোয়ার, আর একটা যেটা কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিটা কি পড়েছিলে এমজিএইচ, ঠিক আছে। এই ফর্মুলাটা ইলেকট্রনের ক্ষেত্রে কীরকম হচ্ছে, ঠিক আছে, এর জন্যে কিছু কিছু ফর্মুলা আগে তোমাদের কাজে লেগেছে, ঠিক আছে। ওই ফর্মুলাগুলো থেকে তোমাদের এসেছে, সেই ফর্মুলাগুলো কিছু জিনিস তোমাদের ক্লাস 12-এ আছে, আর কিছু ক্লাস 11-এর প্রথম দিকে আছে, কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে। তো ওই ফর্মুলাগুলোকে নিয়েই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, ফার্স্টে তোমরা কি জানতে যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হয়, ঠিক আছে। কাইনেটিক এনার্জি এটা ডাউট ক্লাস তোমাদের, ঠিক আছে, ডাউট ক্লাস। দেখো, কাইনেটিক এনার্জি একটা ইলেকট্রনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা মানে কি গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কোয়ার এটা হয়। আর যেটা তোমাদের স্থিতিশক্তি হয় তার রাশিমালাটা কি এম জি এইচ, ঠিক আছে, এটা হয় এম জি ইন্টু তার সাথে হাইটটা, সেটা হচ্ছে স্থিতিশক্তি। কোনো একটা বস্তু ধরো পৃথিবী বা ভূপৃষ্ঠে যে কোনো একটা উচ্চতায় আছে, তো সেই উচ্চতায় থাকার জন্য ওই বস্তুটার মধ্যে কি পরিমাণ একটা পোটেনশিয়াল এনার্জি, মানে বস্তুটা কী হচ্ছে, বস্তুটা তো একটা পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে আছে, সেটার জন্য পৃথিবীটা বস্তুটার উপর একটা বল কাজ করাচ্ছে, ঠিক আছে, আকর্ষণ বল কাজ করে, সেটার জন্য কি হচ্ছে একটা পোটেনশিয়াল কাজ করছে। সেই পোটেনশিয়ালটা কত, মানে বিভবটার মধ্যে কাজ করছে, তো সেটা হচ্ছে কি এমজিএইচ। জাস্ট এইটুকুই জেনে রাখো যে এখানে স্থিতিশক্তি হচ্ছে এমজিএইচ। তোমরা এটা আগেও পড়েছিলে, 9-এও পড়েছিলে, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, গতিশক্তিটা। এরপর আমি কীভাবে বার করবো, দেখো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে জিনিস দেখাচ্ছি। দেখো এইটার জন্য কী কী জিনিসগুলো আসবে, ঠিক আছে, সেগুলো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি পরপর। দেখো, তো দেখো আমি ফার্স্টে একটা জিনিস বলছি, এইখানে যেহেতু তোমাদের হচ্ছে কি একটা অ্যাটমের মধ্যে হচ্ছে, ঠিক আছে, অ্যাটমের মধ্যে কি হচ্ছে একটা ইলেকট্রন ওই অ্যাটমটার মধ্যে একটা নিউক্লিয়াসের চারদিকে ঘোরার জন্য যে পরিমাণ স্থিতিশক্তি বা গতিশক্তি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আমি এটা পুষে দিচ্ছি, যেটা দেখো এটা আমি ফার্স্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এটা হয়। এরপর দেখো আমি কি বলছি যে এইটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, এটা নিউক্লিয়াস, এর চারদিকে একটা কক্ষপথে কি হচ্ছে ইলেকট্রনটা ঘুরছে, ঠিক আছে, ইলেকট্রনটা ঘুরছে। নিউক্লিয়াসে কি কি থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, ঠিক আছে, প্লাস আদান থাকে আর এরকম, ঠিক আছে, আর এইগুলোতে কি থাকে ইলেকট্রন থাকে, এরকম ইলেকট্রন, ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো এরকম। তো দেখো, তারপরে দেখো আমি একটা জিনিস দেখাবো, এই যে কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা মুভ করছে, সেটার জন্য কী হবে, আমি ধরো একটা ইলেকট্রন আমি ফিক্সড করে নিলাম, ঠিক আছে, আমি অন্য ইলেকট্রন আঁকছি না, মানে যা কিছু ক্যালকুলেশন করবো একটা ইলেকট্রনের উপর ভিত্তি করে, ঠিক আছে, মানে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা ঘুরপাক খায়, এই ইলেকট্রনটার ওপর কত বল প্রয়োগ হবে, কী হবে না হবে দেখো তোমাদেরকে দেখাবো। ধরো ইলেকট্রনটা কি হচ্ছে নিউক্লিয়াসটা চারদিকে আমার ঘুরছে, তো নিউক্লিয়াসটার ক্ষেত্রে ধরো আমি এই যে নিউক্লিয়াসটা আছে সেইটা থেকে যে এখানে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনের কক্ষপথ যেটা, এই যে কক্ষপথটা, এই কক্ষপথটা আমি ব্যাসার্ধ ধরলাম আর, ঠিক আছে, বা আর এন ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই যে কক্ষপথটা আছে আমার, এই কক্ষপথটার ওপর কী হচ্ছে
ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারদিকে যখন ঘুরছে, ধরো আমি ফার্স্টে একটা দেখাবো, দেখো অভিকেন্দ্র বলের ব্যাপারটা আসবে এখানে। অভিকেন্দ্র বলটা কী দেখো, ফার্স্ট আমি বলবো যে কুলম ফোর্স, এখানে কুলম ফোর্স কত হচ্ছে, ঠিক আছে, কুলম ফোর্স কত হচ্ছে, মানে কি কুলম ফোর্স কখন কাজে লাগে, যখন দুটো মাত্র আধান থাকে, ঠিক আছে, আধান থাকে বলতে কি আধানগ্রস্ত কোণা, সে আধানগ্রস্ত কোণার মধ্যে যে পরিমাণ আকর্ষণ আর বিকর্ষণ বল হবে, তখন আমি কুলম ফোর্সটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। কুলম ফোর্সটা তখন মানে এখানে একটা হচ্ছে নিউক্লিয়াস আছে আর একটা হচ্ছে ইলেকট্রন আছে। নিউক্লিয়াসের চার্জ কত হয়, মানে নিউক্লিয়াসে কত পরিমাণ চার্জ থাকে, নিউক্লিয়াসের চার্জ থেকে হচ্ছে একটা, ধরো একটা ইলেকট্রন, আমি একটা সাপোজ হচ্ছে যে কোনো একটা হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম যেমন নিষ্ক্রিয় কণাগুলো আছে, নিষ্ক্রিয় ছাড়া আমি নর্মালি ধরছি, ঠিক আছে, হাইড্রোজেন, হিলিয়াম, দেখো আমি যদি সোডিয়ামের ধরি, ঠিক আছে, সোডিয়ামে কী হয় 2, 8, 1 এরকম হয়, তার মানে কি প্রথম কক্ষপথে দুটো, তারপর 8টা, তারপর একটা, টোটাল হচ্ছে কি 11। তার মানে কি এবার সোডিয়ামের কি হয়, হাইড্রোজেনে কী হয়, তোমরা দেখেছো হাইড্রোজেন একটা দেখায় H11, H12, H13, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে প্রোটিয়াম, ঠিক আছে, এটা ডয়টেরিয়াম, আর এটা হচ্ছে কি ট্রিটিয়াম। তো প্রোটিয়ামে কি হচ্ছে, প্রোটিয়ামে হচ্ছে যে এখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, আর একটা হচ্ছে কি এই মাথায় যেটা হচ্ছে এটা কি হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে, আর এখানে হচ্ছে তাহলে প্রত্যেকটা এখানে ভর সংখ্যা। এখানে কীগুলো চেঞ্জ আছে, এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, দেখো একটা ইলেকট্রন আছে, তার মানে এখানে একটা প্রোটন আছে, এখানে কোনো নিউট্রন নেই, এখানে কি হচ্ছে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, যটা বাইরে কক্ষে ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের মধ্যে ঠিক প্রোটন সংখ্যা ততগুলোই হবে। শুধুমাত্র এখানে ডিফারেন্স কী হচ্ছে, আইসোটোপটার মধ্যে নিউট্রন সংখ্যার ডিফারেন্স পড়ছে, ঠিক আছে। তার মানে এখানে নিউট্রন কত হচ্ছে, এখানে দেখো একটা নিউট্রন আছে, এখানে কোনো নিউট্রন নেই, এখানে দুটো নিউট্রন আছে। তাহলে আমি এখানে ধরো যদি বলি যে এই নিউক্লিয়াসটার মধ্যে জেড যদি পারমাণবিক সংখ্যা হয়, তাহলে জেড যদি পারমাণবিক সংখ্যা হয় আমার, মানে কি পারমাণবিক সংখ্যা মানে কি, এখানে যেটা আছে নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বলে। তার মানে ওখানে ভেতরে এখানে কটা প্রোটন আছে, যে প্রোটনটা কতগুলো আছে, তাহলে প্রোটন আছে আমি ধরে নিলাম, তার মানে কি জটা ইলেকট্রন থাকবে, প্রোটন সংখ্যা আমার যত হবে, মানে কি মানে এইটা হচ্ছে তো আমি বলি হিলিয়াম হচ্ছে কি 2, 4, এইটা হচ্ছে এখানে নিউট্রন সংখ্যাও, মানে এটা ইলেকট্রন সংখ্যাও বটে আর পারমাণবিক সংখ্যা বটে, আর এটাই প্রোটন সংখ্যা। তার মানে কি 2 ইন্টু, আমি যদি বলি একটা ইলেকট্রনের ক্ষেত্রে আধান কত ই, তাহলে আমি এটাই বলতে পারি যে একটা ইলেকট্রনের আধানের মান যত, আর নিউক্লিয়াসের মধ্যে কত থাকে, একটা প্রোটনের আধান, একটা ইলেকট্রনের আধান, দুটো কিন্তু মান সমান, শুধু এখানে সাইনটা ডিফারেন্স, প্রোটনে হচ্ছে প্লাস আর ইলেকট্রনে হচ্ছে মাইনাস। তাহলে আমি এখানে একটা জিনিস বলবো, ধরো নিউক্লিয়াসের মধ্যে, আমার কথাগুলো ভালো করে শুনবো একবার, যে এইখানে যে জিনিসটা আছে, ধরো আমি এখানে কি আছে 2 আছে, পারমাণবিক সংখ্যা 2 আছে, আমি এখানে যদি বলি জেড পারমাণবিক সংখ্যা আছে, তাহলে নিউক্লিয়াসের আধান কত হবে, জেড ইন্টু ই, আমি এটা বলতে পারি যে জেড ইন্টু ই, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি যে নিউক্লিয়াসের আধান জেড ইন্টু ই, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ই হচ্ছে একটা ইলেকট্রন আধান, বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে তার আধানের মান কত, তার আধান ইলেকট্রনের, আমি লিখে দিচ্ছি ইলেকট্রনের আধান ই, ঠিক আছে। এই জিনিসটা তোমার এলো, এই জিনিসটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। এখানে কি বললাম যে পারমাণবিক সংখ্যাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে, পারমাণবিক সংখ্যা এখানে কি, আমি এখানে তাও লিখে দিচ্ছি যে পারমাণবিক সংখ্যা বা অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যা বলতে পারো, ইলেকট্রন সংখ্যা বলতে পারো জেড, ঠিক আছে। তো আমি এখানে জেড ধরে নিলাম, তোমাদের জেড এখানে, ঠিক আছে। যেহেতু তোমাদের এখানে নিউট্রনের কোনো চার্জ থাকে না, জেডটাকে অনেক সময় ভর সংখ্যা বলা হয়, কোনো অসুবিধা নেই, আমি এখানে জেডটাকে পারমাণবিক সংখ্যা হিসাবে ধরলাম, ঠিক আছে। আমি যেটা ধরেছি সেটা লক্ষ্য রাখবে তোমরা, মানে জেডকে অনেক সময় ভর সংখ্যাও বলে দেয় অনেক ওয়ে, ঠিক আছে, এ দিয়েও বলে, তো কোনো ব্যাপার নেই তোমাদের। তোমরা এখানে দেখো পারমাণবিক সংখ্যা আমি জেড দিয়ে বলেছি, তার মানে এখানে হচ্ছে দেখো জেড ইন্টু ই, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের টোটাল আধান কত হলো, জেড পারমাণবিক সংখ্যাটা ওই মৌলের ইন্টু ই,
ঠিক আছে। আর এখানে যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনটা কী হচ্ছে, কুলম্ব ফোর্স কী হয়, এফ ইন্টু Q1Q2/r²। ঠিক আছে, আমি যদি এসআই মানটা লিখি তাহলে এসআই করলে হবে যে 1/4πε0 এটা হয়। এইটুকু জিনিস দেখো কী কী বললাম। নিউক্লিয়াসের আধান কী হলো, জেড ইন্টু ই। ঠিক আছে, ইলেকট্রনের আধান কি ই। এফ হচ্ছে কুলম্বীয় ফোর্স কি এসআই পদ্ধতিটা মান কি এটা পড়েছিলে তোমরা, 1/4πε0 Q1Q2/r²। এখানে Q1 কোনটা, Q1 এটাকে ধরতে পারো, Q2 এটাকে ধরতে পারো, অথবা এটা Q1 এটা Q2 ধরতে পারো। তাহলে কী হলো যে 1/4πε0 Q1 এর মান ধরো আমি ই ধরলাম, ঠিক আছে, E/r² ইন্টু Q2 ধরো, এটাকে যদি আমি Q1 বলি, এটা তাহলে Q2 কত হচ্ছে, জেড ই। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি এলো 4πε0 ZE²/r², এই ভ্যালুটা আমার এলো। ঠিক আছে, এত বিষয় বুঝতে পেরেছি কিনা একবার দেখে না, আমি এটা বুঝবো তারপরে। ঠিক আছে, এরপর কী হচ্ছে এখানে জিনিসটা, এখানে আরেকটা ঘটনা ঘটবে। দেখো এই যে এইখানে ইলেকট্রনটা যে নিচের কক্ষপথে ঘুরছে সেটার জন্য কী হচ্ছে, ইলেকট্রনটা মানে কি এই যে নিউক্লিয়াসটা আছে সেটার ওপর একটা কী হচ্ছে অভিকেন্দ্র বল, বা এই ইলেকট্রনটা কী হচ্ছে এই নিউক্লিয়াসটার দিকে একটা অভিকেন্দ্র বলটাকে দিয়ে টেনে ধরে আছে, যেটার কারণে কী হচ্ছে ইলেকট্রনটা বেরিয়েও যাচ্ছে না অথবা এর গায়েও লেগে আছে, মানে কি ব্যালেন্স কন্ডিশন আছে। এই কুলম্বীয় ফোর্সটা আর অভিকেন্দ্র বলটা পরস্পর কী হচ্ছে, সমান হচ্ছে। মানে কুলম্ব এদের মধ্যে যে আকর্ষণ যদি বলটা ধরতে পারো, মানে কি আকর্ষণ বলে প্লাস এটা মাইনাস আছে, তাহলে আকর্ষণ বলকে টেনে ঢুকিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু কী হচ্ছে বাইরের দিকের জন্য মানে একটা অভিকেন্দ্র বলটা, ঠিক আছে, মানে কি দেখো দুটো বল একসাথে সমান হচ্ছে, যেটার কারণে মানে একটা যদি এদিকে কাজ করে উল্টো দিকে কাজ করে, একটা কি হচ্ছে ভেতর দিকে কাজ করে, একটা ভেতর দিকে একটা বাইরের দিকে, যেটার কারণে কি হচ্ছে এই দুটো ফোর্স মানে কি অভিকেন্দ্র বলটা, অভিকেন্দ্র বলের মান দেখো, অভিকেন্দ্র বল এটা কি হচ্ছে অভিকেন্দ্র বলের মানটা হয় কি দেখো, এফ সমান কি, এটা আমি ধরো এফ প্রাইম দিলাম আর এটা ধরো বললাম এফ, তাহলে mv²/r এটা হয়। মানে ইলেকট্রনটা যে কক্ষপথটা ঘুরছে সেই কক্ষপথে ব্যাসার্ধ আর তার সাথে যে বেগ নিয়ে ঘুরছে এটা হচ্ছে কি অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বল আর এখানে কুলম্বীয় ফোর্স যেটা, সে দুটো পরস্পর কী হচ্ছে সমান হচ্ছে, মানে এফ প্রাইম আর এফ, ঠিক আছে, দুটো সমান। তার মানে আমি যদি সমান যদি করি তাহলে ধরো এখানে 1/4πε0, এখানে দেখো মানটা আমি বসিয়ে দিচ্ছি যে ZE²/r² সমান কি এখানে mv²/r, ঠিক আছে। এবার আমি একটা নিজের সুবিধার জন্য কেন করছি একটা জিনিস দেখো, mv তার হোল স্কোয়ার করে নিলাম এখানে, আর একটা এখানে mr করে নিলাম, মানে ওপর নিচে আমি m দিয়ে গুণ করে নিলাম, তাহলে mv এখানে কি চলে এলো তার হোল স্কোয়ার করে নিলাম আর mr নিচে করে নিলাম। জাস্ট এটা নিজের সুবিধার জন্য আমি করলাম, কেন করলাম পরে আমি দেখাচ্ছি কী জন্য করলাম। ঠিক আছে, তো দেখো এইখানে যেই মানটা এলো, এই মানটা আসার পর এই জায়গাটাতে যখন আমি মানটা বসালাম, এইখানটাতে আরও একটা জিনিস কাজ হবে, সেটা হচ্ছে কি তোমরা বোর্ডের হয়তো এখন অবধি হয়তো যারা ক্লাস 11-এ পড়ছো তোমরা বোর্ডের সূত্র অবধি হয়তো পড়োনি, ঠিক আছে, যদি না পড়তে তো দেখবেন নিলস বোরের কিছু ওইখানে তথ্য আছে, ঠিক আছে, নিলস বোরের কিছু বক্তব্য, ঠিক আছে, বা তথ্য ও স্টেটমেন্টও বলে দিয়ে গেছে নিলস বোর। তো স্টেটমেন্টে অনেক কিছু জিনিস বলেছে, তার মধ্যে একটা স্টেটমেন্ট হয় কি যে নিউক্লিয়াসের কৌণিক ভরবেগটা, ঠিক আছে, কৌণিক ভরবেগ কী হয় mvr, এটা বোরের শর্ত, ঠিক আছে, নিলস বোরের শর্ত, এটা স্টেটমেন্ট নিলস বোর দিয়ে গেছে যে mvr সমান কী হয় h/2π সরল গুণিত হয়, ঠিক আছে, মানে এখানে এন এর মানটা 0 1 2 3 4 এরকম হয়, ঠিক আছে। তো mvr সমান nh/2π, এই ফর্মুলাটা থেকে আমি কি পাচ্ছি এখানে দেখো, তার মানে আমি এখান থেকে পাচ্ছি যে mv সমান কি পাচ্ছি nh/2πr, ঠিক আছে।
2 পাই আর আমি পাচ্ছি। তো এইখানে মানটা বসিয়ে দেবো আমি, দেখো 1/4 পাই এপসিলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এম ভি এর জায়গায় মানটা বসাবো, মানে হচ্ছে দেখো NH/2 পাই আর তার হোল স্কোয়ার, ঠিক আছে, বাই নিচে হচ্ছে দেখো MR। এরপর দেখো নিচে এই আরটা আছে, এই আরটা আছে, চলে যাবে, কেটে যাবে। তার মানে 1/4 পাই এপসিলন নট জেড স্কোয়ার বাই আর সমান কী হচ্ছে দেখো N স্কোয়ার H স্কোয়ার 4 পাই স্কোয়ার আর স্কোয়ার M, ঠিক আছে। এতগুলো টার্ম এখানে আমার এলো। দেখো 1/4 এপসিলন নট আরেকবার বলে দিচ্ছি, জেড স্কোয়ার বাই আর সমান কি হচ্ছে N স্কোয়ার H স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার আর স্কোয়ার M, ঠিক আছে, এতগুলো টার্ম এলো। এরপর দেখো এইখানে দেখো 4 পাই যদি আমি কেটে দিই, এখানে 4 পাই এখানে 4 পাই যদি কেটে দিই তাহলে একটা টার্ম থাকছে দেখো এখানে, দেখো এখানে যদি আর এর মানটা বার করতে চাই আমি, আর এর মানটা দেখো এখানে এইটুকু জায়গার মধ্যে বার করে দিচ্ছি। তারপর আমি তোমরা যারা লিখছো তারা এটা লিখে নাও, বাকি টার্মটা আমি এরপরে আগে ছোটো করে যতটুকু ধরছি আমি করে দিচ্ছি। দেখো এখানে আটটা, এখানে দেখো 4 পাই আর স্কোয়ার আছে, ঠিক আছে। তো এইখানে আর স্কোয়ারে এখানে দেখো একটা কী হচ্ছে, এই জায়গাটাতে আর আছে, সরি এখানটাতে দেখো একটা আর স্কোয়ার আছে, ঠিক আছে। এখানে দেখো একটা নিচে একটা MR আছে। তো এইখানে কি হচ্ছে, এই আটটা আমি ফার্স্টে কেটে দিলাম, তাহলে এইখানে যে আটটা রয়ে গেলো, এই যে আটটা আছে এটা আমি কাটাকুটি করলাম, এখানে আটটা রয়ে গেলো, নিচে দেখো এইটার ভেতর একটা আর আছে, সেই আটটা রয়ে গেলো। তাহলে আবার এই আটটা দিয়ে এই আটটায় যদি আমি কেটে দিই তাহলে এইখানে কী হচ্ছে, এই আটটা কাটলে আমার এখানে কেটে আর হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমার কী হচ্ছে 1/4 এপসিলন নট জেড স্কোয়ার, ঠিক আছে, সমান হচ্ছে N স্কোয়ার H স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার MR, ঠিক আছে। 4 পাই কেটে দিলাম, দেখো তার মানে কি হলো জেড স্কোয়ার সমান N স্কোয়ার H স্কোয়ার পাই MR, এরকম এলো ভ্যালুটা, ঠিক আছে। এবার এইখানে দেখো একটা এপসিলন নট আছে, ঠিক আছে, একটা এপসিলন নট এখানে রয়ে গেছে, 4 পাইটা কেটে যায়, এখানে পাইটা গেছে, এপসিলন নটটা রয়ে গেছে। তাহলে এখানে দেখো তারপর আর সমান আমার কী এলো N স্কোয়ার H স্কোয়ার বাই জেড স্কোয়ার পাই M, ঠিক আছে। আর সমান এলো দেখো N স্কোয়ার H স্কোয়ার এপসিলন নট, ঠিক আছে, এপসিলন নটটা আর চলে গেলো N স্কোয়ার H স্কোয়ার এপসিলন নট জেড স্কোয়ার পাই M, ঠিক আছে। তোমরা দেখে নাও একবার এখানে ভ্যালুগুলো ঠিক আছে কিনা। দেখো এইটি হচ্ছে এখানে কাজে লাগবে তোমাকে, এই ফর্মুলাটি। এটা পরে যখন আমি হাফ এম ভি স্কোয়ারটা তোমাদেরকে দেখাবো, ওইখানে ফর্মুলাটা ফেলাবো, তখন এই জিনিসটা কাজে লাগবে তোমাদের। তো এখানে আর সমান কি হচ্ছে N স্কোয়ার H স্কোয়ার এপসিলন নট বাই জেড স্কোয়ার পাই M, এত দূর অবধি এলো তোমাদের। এরপর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে অনেকজন আসো এই যে এই ফর্মুলাটার ক্ষেত্রে সিজিএসে করো, ঠিক আছে। তোমাদের কেমিস্ট্রি বইয়ে অনেক জায়গায় লেখা থাকে যে এই ফর্মুলাটা 1/4 এপসিলন নটটা থাকে না, ঠিক আছে। থাকে না মানে কীরকম, যে এইখানে শুধুমাত্র Q1 Q2 থাকে, মানে কি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার থাকে, বাকিটা এই ক্যালকুলেশন এরকমভাবে করা থাকে, মানে 4 এপসিলন নটটা অ্যাড থাকে না। তখন কি ফর্মুলাটা, তখন এখানে হয় N স্কোয়ার H স্কোয়ার বাই 4 M জেড স্কোয়ার, মানে এরকম হয়। তখন আর এর মানটা আসবে N স্কোয়ার H স্কোয়ার বাই 4 M জেড স্কোয়ার, ঠিক আছে। এইটা যখন সিজিএসে থাকবে, ঠিক আছে, সিজিএসে এই মানটা আসবে তোমাদের। সিজিএসে তোমরা ক্যালকুলেট করবে নিজেরা, তখন আমাকে বলবে, যদি অসুবিধা লাগে আমি তখন আবার সিজিএসে মানটা করে দেবো, ঠিক আছে। তো এসআই তোমাদেরকে আমি করাচ্ছি, যেহেতু এসআই তোমরা দেখে নাও, সিজিএসে এটা আসবে, দেখো দেখে নাও আর এন যেটা এটা হচ্ছে আর, ঠিক আছে, আর এন কী বলতে N স্কোয়ার H স্কোয়ার 4 M জেড স্কোয়ার এরকম আসবে ভ্যালুটা। তো এখন যেটা এসছে, এখন যে তুমি এসআই করেছি, তাহলে মানটা আসবে আর সমান N স্কোয়ার H স্কোয়ার এপসিলন বাই জেড স্কোয়ার পাই M, এত দূর অবধি এখানে ভ্যালুটা এলো। এরপর তোমরা পুরোটা যারা লিখছো লিখে নাও, আমি এরপরে যে এখান থেকে আরেকটা জিনিস হাফ এম ভি স্কোয়ার, এখানে দেখো আর এর মানটা যদি আমি এখানে বসাই, আর এর মানটা যদি এখানে বসাই এই জায়গাটাতে NH যেটা হচ্ছে 2 MR, এখানে কি পাই আছে দেখো, তার মানে যদি আর সমান আমি এখানে বসিয়ে দিই, ভি সমান আসছে দেখো NH/2 MR, ঠিক আছে। তাহলে আসছে NH, এটা 2 M
এখানে আর যেটা আছে আর এন এর মানটা আমি এখানে বসাবো, ঠিক আছে। এটা আমাকে বোর্ডটা একবার পৌঁছতে হবে, তোমরা যারা লিখছো তারা লিখে নাও একবার, ঠিক আছে। নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। দেখো জিনিসটা আমি আরেকবার এখানটা পড়ছি। দেখো এখানটা দেখো কি হচ্ছে, দেখো মানটা আমি বসাবো, তাহলে মানটা বসালে আসছে আমার এন এইচ বা এখানে দেখো 2πm, এখানে আর এন আছে, আর এন এখানে ভ্যালুটা আর এন হচ্ছে অ্যাকচুয়ালি আর যেটা এলো সেটা হচ্ছে তোমাদের আর এন এটা। তো এখানে মানটা দেখো আমি বসাবো, এখানে আসছে দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট বাই জেড স্কোয়ার বাই এন, ঠিক আছে। তাহলে এটা আসছে দেখো এন এইচ, এটা কাটছে, পাই এম কাটলো এখানে, তারপরে এইখানে দেখো জেড যেটা আছে, দেখো এখানে একটা আছে, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে 2, ঠিক আছে। এগুলো কিন্তু কাটবে না, তারপরে কেটে দাও না, ঠিক আছে। এটা হচ্ছে কি ওপরে দেখো পাই এম আমি কেটে দিলাম, ওপরে দেখো এখানটা হচ্ছে জেড স্কোয়ার, আমি ওপরে জেড স্কোয়ার তুলি, নিচে আসছে দেখো 2, এখানে আসছে দেখো এন এইচ এপসিলন নট, ঠিক আছে। এরকম আসছে কিনা একবার দেখে নাও। আর এখানে একটু ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, এই জায়গাটাতে আর একটু ক্যালকুলেশন আবার একটু লাগবে। তো তারপরে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া এটা পুরোটা আমি পুছে দেবো, তোমরা একবার ওটা দেখে নাও। ঠিক আছে, তো দেখো এইখানে তো এখানে কি এলো দেখো জেড স্কোয়ার বাই 2 NH এপসিলন নট, এটা ভ্যালুটা এলো তোমাদের। এরপর দেখো কি করতে হবে, যারা লিখছো তারা আর একটু লিখে নাও এটা পুরোটা, ঠিক আছে। আমি তারপর বলে দিচ্ছি, যারা লেখা তারা লিখে নাও। ঠিক আছে, নিশ্চয়ই হয়ে গেছে তোমাদের। দেখো আমার এইটুকু কাজে লাগবে, ঠিক আছে। এই যে নিচের টার্মটা আছে এটা কাজে লাগবে। দেখো এই জায়গাটা যেটা আছে, দেখো জেড স্কোয়ার বাই 2 NH এপসিলন নট, এই যে মানটা আছে এই মানটা আমি দেখো ওখানে কাইনেটিক এনার্জি কি বলেছিলাম, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এখানে জাস্ট আর কিছুই নয়, এখানে ভ্যালুটা আমি পুট করে দেবো হাফ এম। দেখো হাফ এম ভি স্কোয়ার যেটা আছে, অনেক সময় তোমরা কি করো যে এখানে মানটা তুলে বসিয়ে দাও, আমি মানটা এখানে বসিয়ে দেবো। দেখো জেড স্কোয়ার বাই 2NH এপসিলন নট তার স্কোয়ার, এটা করলে কি হচ্ছে হাফ এম জেড স্কোয়ার বা এখানটা আসছে দেখো 4 স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার, ঠিক আছে। এরকম একটা ভ্যালু এলো, তার মানে এটা আসছে দেখো এম জেড স্কোয়ার বাই এখানে হচ্ছে দেখো 8 এম স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার,
ঠিক আছে। দেখো এছাড়াও তোমরা হচ্ছে একটা জিনিস বার করতে পারো এখান থেকে, তো সেটা হচ্ছে কি যে কাইনেটিক এনার্জি, যেটা তোমরা এখান থেকে এই জিনিসটা করে ফেললে, তাছাড়াও তোমরা একটা জিনিস পাবে। দেখো প্রথমে আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে কি, দেখো এম ভি স্কোয়ার, ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আর এইটা সমান কি বলেছিলাম, 1/4πε0, ঠিক আছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা বলেছিলাম। তো এইখান থেকে দেখো আমি কি পাচ্ছি, যে এম ভি স্কোয়ার সমান কি পাচ্ছি, 1/4πε0 জেড স্কোয়ার বাই আর। এবার হাফ করে নাও এদিকে দুদিকে, তাহলে এখানে কি পাচ্ছ 1/4π, এটা 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1/8πε0, ঠিক আছে, উপরে ধরো জেড স্কোয়ার বাই আর। এই জিনিসটা আমার চলে এলো। তাহলে কী হলো, যে হাফ এম ভি স্কোয়ার সমান কি জেড স্কোয়ার বাই 8πε0 আর আমার চলে এলো, ঠিক আছে। এটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই তোমাদের, ঠিক আছে। এটা আবার দেখে নাও। এরপর দেখো আমি দেখাচ্ছি পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি আমি তোমাদেরকে যে আগে এত বড় ক্যালকুলেশনটা দেখালাম, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমরা নাও করতে পারো। পোটেনশিয়াল এনার্জি যতটুকু তোমাদের বলেছে ততটুকুই তোমরা লিখবে। তোমরা এইটুকু আগে যেরকম প্রথমে আমি তোমাদেরকে পুরো জিনিসটা একবার জানিয়ে নিলাম, সেই জন্য পুরো জিনিসটা তোমাদেরকে আবার দেখালাম। তাছাড়াও তোমরা দেখো এম ভি স্কোয়ার বাই আর, ওটা থেকেও তোমাদের দেখো হাফ এম ভি স্কোয়ার সমান এটা পেয়ে গেলে, ঠিক আছে। কীভাবে এলো সেটা তোমাদেরকে আমি আগে দেখালাম। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা, তোমরা এটা জানো যে ভি সমান W/Q, সবাই এই জিনিসটা জানো। যে এইখানে কি বলেছিল, যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক যে পোটেনশিয়াল হয়, ঠিক আছে, বিভবটা হয়, তড়িৎ বিভবটা, সেটিকে একটা আধানকে সমগ্র বর্তনী আবর্তন করাতে বা একটা অসীম দূর থেকে নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তো সেটাই হচ্ছে কি স্থিতিশক্তি। এখানে স্থিতিশক্তি কি, এই ডাব্লিউটা যে কার্যটা করতে হয়, ওই কার্যটাই হচ্ছে কোনো জায়গায় বা কোনো বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত হয়। তাহলে আমি এখানে কি বলতে পারি, ভি সমান হচ্ছে কি, এটা কি পোটেনশিয়াল এনার্জি আমার বাই কিউ, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি সমান কী হবে, দেখো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমি এইরকম ভি দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল, যেখানে পোটেনশিয়ালের জিনিসটা দেখো, তেমন কি পোটেনশিয়াল এনার্জি সমান কি হচ্ছে ভি ইন্টু কিউ, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের এলো। এবার কি দেখো পোটেনশিয়াল এনার্জি, এবার কি আরেকটা ফর্মুলা দেখো, তোমরা জানো যে এটা তোমাদের ক্লাস 12-এও আসে এরকম জিনিসটা, যে দেখো ই সমান মাইনাস ভি বাই এক্স বা ই সমান মাইনাস ডিভিডিএক্স। তাহলে আমি এখান থেকে ফর্মুলাটা থেকে কী পাচ্ছি, দেখো আরেকটা আছে যে এফ সমান ই ইন্টু কিউ, ঠিক আছে। এতগুলো জিনিস আছে তোমাদের, এতগুলো ফর্মুলা আছে, তো তোমরা এইগুলো কাজে লাগাবে প্রত্যেকটা পোটেনশিয়াল এনার্জি কি। এবার দেখো তাছাড়া আমি তোমাদেরকে একটা এতগুলো ফর্মুলা কাজে লাগিয়েও করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। এইখানে হচ্ছে দেখো এখানে মানগুলো পুট করেও করতে পারো। আর এখানে তোমরা যেহেতু ক্লাস তোমাদেরকে ছোটো থেকে আমি দেখাচ্ছি, মানে ছোটো ক্লাস থেকে আমি যাতে বুঝতে পারো সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেটা দেখো পোটেনশিয়াল এনার্জি মানে কি, এর সাথে যদি কম্পেয়ার করো তার মানে কি হচ্ছে ওয়ার্কটা, অ্যাকচুয়ালি তার মানে কি ওয়ার্কটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। ওয়ার্ক মানে কি বল কিন্তু তার সাথে আমার কি ডিস্টেন্স, ঠিক আছে, এই জিনিসটা। এবার বল কি, এখানে দেখো বল প্রথমে কি কুলম্বের ফোর্স, যেটা কী বার করেছিলাম, যে 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর। এই আর কেটে গেলে কী হচ্ছে, দেখো এখানটা কেটে গেলে হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। পুরো ব্যাপারটা আমি কেটে এটা জেড স্কোয়ার বাই আর করে দিলাম। তার মানে তোমরা এখানে কী পাচ্ছ, যে জেড স্কোয়ার বাই
4 পাই এপসিলন নট আর এরকম এলো। আর আগে কি এসেছিলো 8 পাই এপসিলন নট আর এসেছিলো। এবার যদি বলো এখানে দেখো ব্যাপারটা হচ্ছে কি পোটেনশিয়াল, যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা এখানে মাইনাস হয়, ঠিক আছে, নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে, তাহলে এখানে নেগেটিভ হবে। তাহলে আমি যদি টোটাল বলি, টোটাল এনার্জি কী হবে, দেখো এইখানে কী করে এলো এটা নিশ্চয়ই বুঝতে পারছে। ডাব্লিউ ওই যে এনার্জিটা বললাম যে কার্যটা করা হচ্ছে, কার্যটায় যে পরিমাণ মানে ওখানে সঞ্চিত হলে কোন বস্তুর মধ্যে বা কোনো একটা পার্টিকেলের মধ্যে, সেটাই হচ্ছে কি ওটার পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত হয়। তো সেইটাই মানে অ্যাকচুয়ালি ওয়ার্কটা এখানে আমি ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে কি নেগেটিভ বসবে, ঠিক আছে, এটা নেগেটিভ বসবে, মানে সমান মাইনাস অফ জেড স্কোয়ার। টোটাল এনার্জি বলতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি তোমাদের বেরিয়ে গেল, কাইনেটিক এনার্জি হচ্ছে জেড স্কোয়ার বাই 8 পাই এপসিলন নট আর মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর। যদি বলো অ্যান্সার হবে জেড স্কোয়ার বাই মাইনাস অফ 4 নয় তোমাদের এটা 8 হচ্ছে, ঠিক আছে, 8 মাইনাস 4 এখানে 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা এটাও দেখে নাও 8 পাই এপসিলন নট আর। তো দেখো এটা পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি কারোর ডাউট থাকে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে, গ্রুপে জানিয়ে দেবে। যারা পুরোটা দেখো এখানে পুরো তোমরা যে জিনিসটি জানতে ছিলে সেটা এইটুকুর মধ্যেই আসে, ঠিক আছে। আমি এতগুলো আগে করলাম যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা কোনখান থেকে আসছে। ওই যে ওখানে একটা পুরো বড় ক্যালকুলেশন কেমিস্ট্রি আছে, তো কেমিস্ট্রিটা সিজিএসে করা আছে, তোমরা ওইটাও দেখে নিতে পারো এটার সাথে কম্পেয়ার করে। ফিজিক্সে এরকম জিনিস আছে তোমাদের ক্লাস 12 আছে, তো এটা তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, এটা পুরো জিনিসটা আমি করে দিয়েছি তোমাদের, যাতে পুরো জিনিস তোমরা পরেও বুঝতে পেরে যাও, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ঠিক আছে।